হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, মুভিটা আসতে একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। আজকে যে মুভিতে আমি গল্পটা তোমাদেরকে শোনাবো, এই মুভিতে তোমরা দেখতে পাবে একটা সাইকো ছেলে যে কিনা ডাক্তারি পড়তে পড়তে তার মধ্যে এমন একটা নেশা ধরে গেছিল, সেক্সুয়াল নেশা। সে মৃত বডি হোক বা সে কোনো জ্যান্ত মেয়ে বা জীবিত মেয়ে হোক, সে প্রথমত একটাই জিনিস বুঝেছিল যে তার সেক্সের চাহিদা মেটাতে হবে। যে কারণে সে প্রত্যেক দিনই একটা না একটা মেয়েকে কল করে ডাকতো, তারপর তাদের সাথে ফিজিক্যালি হতো। কেউ যদি তাকে বাধা সৃষ্টি করতো, সে তাকে মেরে দিত। মৃত বডির সাথে সে অ্যাটাচমেন্ট হতো। তো জানতে হলে এই কাহিনীটা কিভাবে শুরু হয়েছিল, এই মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তারপরে তোমরা বুঝতে পারবে। যদি নতুন এসে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। মুভি শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা তার ক্লায়েন্টের জন্য ওয়েট করছিল। তারপর একটা চার চাকা করে তার ক্লায়েন্ট এলে সে তার গাড়িতে উঠে তার সাথে চলে যায়। তারপরে দেখতে পাই সেখানে গিয়ে ইন্টিমেন্ট হয়। তারপরে সেই ক্লায়েন্ট তাকে সেখানে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়। তারপরে দেখতে পাই তাকে মেরে নিয়ে গিয়ে একটা রুমে নিয়ে যায়, যেখানটায় তাকে টুকরো টুকরো করা হয়। তারপর সেখান থেকে সিন চলে যায় একটা নদীর চরে, যেখান থেকে পুলিশ সেই মেয়েটির বডি পায় আর তার অনেকগুলো টুকরো করা হয়েছিল, আর এমনকি তার হাতের একটা আঙুলও পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখতে পাই দিব্যা নামে একটা মেয়ে যে কিনা তার পেটের জ্বালায়, তার সংসার চালানোর জ্বালায় সে 2 নম্বরের পথে নামতে বাধ্য হয়। তারপরে সে রাস্তায় এসে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। তারপরে সেখান থেকে সিন চলে যায় পিছনে দেখানো হয়। তারপরে আমরা দেখতে পাই দিব্যা তার মেয়ে দিয়া দুজনে মিলে ডান্স করছিল রুমের মধ্যে। ঠিক সেই সময় অশোক মানে দিব্যার হাজবেন্ড ফরেন থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার মেয়ে খুবই খুশি হয়ে যায় দিয়া। তারপরে দেখতে পাই তারা সবাই মিলে যখন প্ল্যান করে বাইরে ঘোরার জন্য যাচ্ছিল, ঠিক সেই সময় যেতে যেতে হঠাৎই তাদের গেটের মুখে কাবিয়া বলে একটা মেয়ের সাথেও পরিচয় হয়। সে তাদের সাথে পাশাপাশি থাকতো। তারপরেই সেখান থেকে অশোক দিব্যার হাজবেন্ড তাদেরকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে যায়, যেখানে যাওয়ার পরে দিব্যার ছিল বার্থডে। তো সেইখানে তার বার্থডেটা সেলিব্রেশন করে খুব বড় সড়ো করে, কারণ তার স্বামী দীর্ঘদিন ফ্রন্টে পড়েছিল বা বিদেশে দুটো টাকা রোজগারের জন্য। তারপরেই তারা যখন সবকিছু আনন্দ করার পরে বাড়িতে ফিরছিল একটা বাইকে করে অশোক, দিব্যা আর দিয়া, ঠিক সেই সময় দেখতে পাই কিছু ক্রিমিনালদের মধ্যে আর পুলিশদের মধ্যে ফায়ারিং হয়। কিন্তু সেই জায়গাটায় ভুলবশত ভাবে একটা গুলি এসে অশোকের কপালে লাগে, আর সেখানে অশোক পড়ে যায়। তার মেয়েও একদিকে পড়ে যায়, তার বউ একদিকে পড়ে যায়। তারপরে সিনটা ফির পিছনে গিয়ে দেখানো হয়, যেখানে দিব্যা সেই ড্রেস পরে দাঁড়িয়ে ছিল রাস্তায়, সেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আবারও ব্যাগে সিন দেখানো হয়। তারপরে দেখতে পাই অশোক মরে যাওয়ার পরে থেকে তাদের বাড়িতে হাহাকার চলে আসে। তার মেয়ের খাওয়ার মতো কিছুই থাকে না, এমনকি যারা পাওনাদার তারা বাড়িতে এসে উল্টো পাল্টা বলতে থাকে। কিন্তু কাবেয়া নামে যে মেয়েটি ছিল সে এসে তাদেরকে কিছুটা হলেও সাপোর্ট করে, সে পাওনাদারকে কিছুটা টাকা দেয়, এমনকি তাদের জন্য কিছু খাবারও আনে, যে তারা মা আর মেয়ে দুজনেই কিছু খেতে পারছিল না। তারপরে দেখতে পাই দিব্যা তার বাবা বড় লোক থাকায় তার বাবার আশ্রয় নেওয়ার জন্য বাবার কাছে গেলে বাবা সেখানে বলে আমার মেয়ে আজ থেকে 5 বছর আগে মারা গেছে। তার মানে তার মেয়ে পালিয়ে বিয়ে করেছিল বলে তার মেয়েকে তেজ্যপুত্র করে দিয়েছিল। তারপরে সে যখন এই কথাগুলো ভাবতে রাস্তায় কাঁদতে কাঁদতে আসতে থাকে, তখনই সেখানে ফের চলে আসে কাবিয়া। কাবিয়া আসলে কাবিয়াকে বলে যে কোথায় গেছিল দিব্যা। সে তখন বলে একটা চাকরির জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কোনো একটা কাজ পাচ্ছি না। তারপরে কাবিয়া দেখতে পাই দিব্যাকে একটা শপে নিয়ে গিয়ে সেখানে তার ঘর চলার মতো 10-12 হাজার টাকার একটা কাজ ঠিক করে দেয়। তারপরেই সেখানে পরের দিন থেকে সে জয়েনিং করে। কিন্তু তার মেয়ে যখন স্কুলে থেকে তার শপে তার মায়ের কাছে এসেছিল, মানে দিব্যার কাছে এসেছিল, তার মা বলে মাম তুমি বাইরে একটু 2 মিনিট বসো, আমার কাজটা হয়ে গেলেই তোমাকে নিয়ে যাব। তারপরে দেখতে পাই তার মা যখন বাইরে আসে সেখানে তার মেয়েকে খুঁজে পায় না। তারপরে ব্যাগে দেখানো সিন দেখানো হয় যে অশোক আর দিব্যা দুজনা মিলে কিছু টাকা ধার নিয়েছিল একটা ফাইন্যান্সারের কাছ থেকে, যে কিনা টাকা ঠিক মতো তাদের মাসে মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু তার স্বামী মরে যাওয়া ঠিক মতো টাকা না দিতে পারায় সে তাই তার মেয়েকে তুলে নিয়ে গেছে। কিন্তু সেইখানে দিব্যা গিয়ে তাকে বলে তোর মেয়ে আমার কাছেই আছে, আজ 6 মাস ধরে টাকা দিচ্ছিস না, যদি যখন টাকা দিবি তারপরে মেয়েকে নিয়ে যাবি, না হলে তোর মেয়েকে আমি কিন্তু বাইরে বিক্রি করে দেবো, দিয়ে আমি আমার টাকা তুলে নেবো। যে কাঁদছিস কেন দিব্যা, কি হয়েছে? তখনই বলে আমার মেয়েকে সে আটকে রেখেছে, আমরা দেনা করেছিলাম একটা ফাইন্যান্সারের কাছ থেকে, তার টাকা 2 দিনের মধ্যে শোধ করতে হবে, যদি তার টাকা 2 দিনের মধ্যে শোধ করতে না পারি তাহলে সে দিয়াকে বিক্রি করে দেবে বাইরে। তখনই কাবিয়া তার নিজের মনের কথাটা খুলে বলে যে তুমি জানতে না যে আমি কল সেন্টারে কাজ করি? বলে হ্যাঁ। বলে আমি অ্যাকচুয়াল কল সেন্টারে কাজ করি না, আমি কলিং গার্ল, আমাকে কাস্টমার ক্লায়েন্ট কল করলে আমি সেখানে চলে যাই, তো তুমি যদি কিছু খোয়ে তাকে গড়ে তোলে আস্তে আস্তে। তারপরে দেখতে পাই কুমার বলে একজনের সাথে পরিচয় হয়, যেখানে এই সবগুলো ম্যানেজমেন্ট করতো। তো কুমারের নাম্বার দিয়েছিল দিব্যার কাছে। তারপরে দিব্যাকে একটা ক্লায়েন্ট পছন্দ করলে দিব্যা সেই হিসেবে রাস্তায় এসে দাঁড়ায়, আর সেখানে কুমারের সাথে কথা হয়ে গেছিল যে রেড কালারের একটা গাড়ি আসবে আর এসে তোমাকে ওখান থেকে পিক আপ করে নিয়ে যাবে। মানে আমরা যেটা প্রথমে দেখেছিলাম যে দিব্যা একটা রাস্তায় এসে দাঁড়িয়েছিল, ব্যাগে যে সিনগুলো দেখানো হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিব্যা এই লাইনে আসার পরে সেই জন্য সেই জায়গাটা এসে দাঁড়িয়েছিল। তারপরে আস্তে আস্তে সেই ক্লায়েন্টের গাড়িতে ওঠে দিব্যা। ওঠার পরে আস্তে আস্তে তার বাংলো বাড়িতে যায়। সেখানে তার দেখে তো দিব্যা ভীষণ ভয় পেয়ে গেছিল। সেখানে একটা কুকুরও ছিল, তার আজব চেহারা আর তার ঘরের হালচাল দেখে তার মনে একটু হলেও খটকা লেগে যায়। তারপরে সে সেখান থেকে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে মুখে চোখে জল দিতে দিতে একটা কথাই ভাবছিল যে আমি আজকের আমার মেয়ের বাঁচানোর জন্য আমি এই জায়গায় এসেছি, যেভাবে হোক আমাকে এই কাজটা করতে হবে। ঠিক সেই সময় দেখতে পাই অলরেডি সে নেশাগ্রস্ত ভাবে নেশা করছিল, ড্রাগস ড্রিঙ্ক সবকিছু করছিল, আর তার হাত থেকে মুখ ধুতে দিতে তার হাতের আংটিটা খুলে পড়ে গেছে।
ছিল, কিন্তু সেই আংটিটা তুলতে গিয়ে সে একটা মানুষের একটা মেয়ের আঙুল দেখতে পায়। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায় আর সে কাবিয়াকে কল করার চেষ্টা করছিল, কিন্তু ওই জায়গায় তার ফোনে কোনো টাওয়ার ছিল না। আর অন্যদিকে দেখতে পাই সেই কিলার দেখতে পাই এতটাই নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছিল, সে স্বপ্ন দেখছে যে দিব্যার মধ্যে একটা অন্য একটা মেয়েকে দেখছে, যে আস্তে সেই মেয়েটি তার কাছে এসছে, তার সাথে সে ডান্স করছে একে অপরের সাথে। অ্যাকচুয়ালি এটা সে ভাবছিল কিলারটা। আর তারপরে অন্যদিকে দেখতে পাই ওই জায়গাটায় আটকা পড়ে থাকা দিব্যা কোন রকম ভাবে পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশের কাছে সব ঘটনাগুলো খুলে বললে পুলিশ বলে তোমার ফোনটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারছি না, তোমার নাম কি আর তুমি কিভাবে কি হলে সব ঘটনা খুলে বলো। সে সবগুলো বলে যে একটা ফিনান্সার আমার মেয়েকে আটকে রেখেছিল আর আমি কোন রকম ভাবে আমার মেয়েকে বাঁচানোর জন্য টাকা ইনকামের জন্য আমি এই পথে চলে এসেছিলাম, আমি বুঝতে পারিনি কোনো একটা কিলারের কাছে এসে ফেঁসে যাব। তো পুলিশ তাকে যথারীতি সব ঘটনা শোনার পর বাঁচানোর চেষ্টা করার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে দেখতে পাই আমরা ইন্সপেক্টর ব্যাটারির যে সহকর্মী ছিল, যে পেট্রোলিং এ বা যে চারিদিকে ঘুরছিল, তাকে ফোন করে সেই এরিয়াটা খোঁজ নিতে বলে দেয়। দেবিয়ার ফোন নাম্বারটা ট্র্যাক করার পরে তার যে ডিটেলস গুলো তুলেছে, যে কতজন কিভাবে কল করেছে, কিন্তু সেইখানে জানতে পারে তাদের আর ক্রিমিনালের মধ্যে যে শুট আউট হয়েছিল, যেখানে অশোক বলে একটা নিরীহ মানুষকে মারা হয়েছিল, দিব্যা হলো তার ওয়াইফ। তারপরে দেখতে পাই পেট্রোলিং এর ওখান থেকে খবর আসে, তারা কোন রকম ভাবে কোনো কিছু প্রমাণ পায়নি, কাউকে দেখতে পায়নি। তারপরে সিনে ইন্সপেক্টর ব্যাটারি রেখা বলে একজনকে ফোন করে পুলিশ কর্মীকে। করার পরে তার ফোনে কুমার যে বারবার কল করেছিল, কুমারের নাম্বারটা ডিটেলসটা দিলে সে ট্র্যাক করে সে কুমারের বাড়িতে যায়। সেখান থেকে কুমারের কাছে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে নতুন একটা ক্লায়েন্ট এসেছিল আর সে ব্রোকার ছিল, মেয়েদেরকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে তার ইনকাম ছিল। সেখান থেকে জানার পর তার ফোনটা নিয়ে সেই ডিটেলসটা সে ইন্সপেক্টর ব্যাটারিকে দেয় রেখা। অন্যদিকে আমরা দেখতে পাই সেই কিলারটা কান দিয়ে দরজার ওখানে দাঁড়িয়েছিল, শুনছিল যে সে আদেও স্নান করছে কি করছে না। তারপরে দেখতে পাই সে আবারও পুলিশ কর্মীকে কল করে বলে স্যার ও আমাকে নিশ্চিতভাবে মেরে ফেলবে, এখান থেকে বাঁচার উপায় বলুন। সে তখন বলে আমরা তোমাকে ট্র্যাক করতে পারছি না, তার একটাই উপায় আছে, তোমার হাতের ধারে যদি কোনো ভারী বস্তু থাকে সেটা দিয়ে ওর মাথায় আঘাত করে তোমাকেই ওখান থেকে বেরোতে হবে। ওয়াশরুমের থেকে দেখতে পাই বাথরুমে থেকে কোনো একটা জিনিস তুলে সে। তারপরেই কিলারটা যখন আস্তে আস্তে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, সে তার মাথায় দিয়ে ওটা আঘাত করে। তারপর সেখান থেকে পালাতে চাইলেও সে সেখান থেকে দিব্যা পালাতে পারে না। অন্যদিকে পুলিশ কর্মী লাইনে থাকা এসব কলগুলো শুনছিল, ফোনটা ছিটিয়ে তার পড়ে গেছিল। তারপরেই দুজনের মধ্যে যথারীতি হাতাহাতি হয়। তারপরেই সেই কিলার একটা হাতুড়ি বাড়ি দিব্যার মাথায় মারলে দিব্যা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে তাকে পা ধরে টানতে টানতে তার সেই কাটা রুমে নিয়ে যায়, যেখানে সে সব মেয়েদেরকে কেটেছিল। তারপরে অন্যদিকে দেখতে পাই আমরা কোনো আবারও ড্রিঙ্ক করতে গেছিল, সেই জায়গাটা দেখে তার সিগারেট নেই। আর যে কিলার তার নাম ছিল দিলীপ যখনই গাড়িটা নিয়ে তার বাংলো থেকে আবার বেরিয়ে যায়, দেখতে পায় তার ফোনটা অটোমেটিক অন হয়ে যায়। আর সে একটা আতঙ্কবাদীর সাথে যুক্ত ছিল, সেই কারণে পুলিশও তাকে খুঁজছিল। আর অন্যদিকে ট্র্যাক করছিল বর্ষা ট্র্যাক করে খবরগুলো ব্যাটারি ইন্সপেক্টর ব্যাটারিকে দিচ্ছিল। ব্যাটারি তার গাড়িটাকে ফলো করে যায়। দিব্যাকে যে কিলার আটকে রেখেছে সেটা হলো দিলীপ, এটা কিন্তু ইন্সপেক্টররা জানতো না। তারা জানতো সেটা অন্য কেস আর এটাও অন্য কেস, কিন্তু দুটো কেসই এক। তারপরে দেখতে পাই পুলিশ অফিসার, তারপরেই দুজনের মধ্যে হাতাহাতি হলে সেখানে পুলিশ অফিসার যথেষ্ট জখম হয়ে যায়, কিন্তু তার কাছে গানটা হাতে থাকায় তাকে ফায়ারিং করে তাকে জব্দ করে দেওয়া হয়। তারপরে সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করা হয়। ইন্সপেক্টর দিলীপও তার ট্রিটমেন্ট নেয়। আর তার সাথে যে দিলীপের কাছে যে নার্স আর ডাক্তার ছিল, সেখানে দেখতে পাই ডাক্তারবাবু চলে গেলে তারপর সে নার্স বুঝতে পেরে যায় যে এর নাম দিলীপ, কারণ তার কলেজ মেট ছিল। তারপরে সে চিল্লে উঠে সে বাইরে গেলে পুলিশ অফিসার ডাক্তার তাকে কোশ্চেন করলে কি জন্য এরম করলে, তারপরে সে ঘটনাটা বলে। তারা সব একসাথে ক্লাসমেট ছিল, তারা যখন কলেজে ডাক্তারি পড়াশোনা করছিল ঠিক সেই সময় দিলীপ সেখানে এসেছিল। দিলীপও সাধারণ ছেলের মতো একটা ছেলে ছিল, খুবই ভালো ছেলে ছিল, কারোর সাথে কথাবার্তা বলতো না, কিছু করতো না। কিন্তু হঠাৎই কলেজে একটা শ্রেয়া নামে একটা মেয়ে আসে, যে মেয়েটা আসার পর দিলীপের ভালো লেগে যায়। তারপরে দিলীপ তার পিছু নিতে থাকে, পিছু করতেই থাকে। তারপরেই হঠাৎ একদিন হোলির দিনে দিলীপ দেখতে পেল ওই শ্রেয়া একটা ছেলের সাথে ইন্টিমেট হওয়ার মতনই তার কাছাকাছি আসতে শুরু করে, কারণ সেই ছেলেটা ছিল শ্রেয়াদের বাড়ির আশপাশেরই ছেলে, মানে সেই এরিয়ার ছেলে, যে কারণে তারা দুজন ক্লোজ হতে শুরু করে। এই জিনিসটা দিলীপের পছন্দ হয়নি। দিলীপ তাকে মারধর করলে তারপরে দেখতে পাই কলেজের প্রফেসর ডিরেক্টলি স্ট্রিক্টলি ভাবে বলে দেয় এরকম যদি নেক্সট টাইম হয় তাহলে কলেজ থেকে দিলীপকে বার করে দিতে বাধ্য হব। তারপরেই শুনতে পাই আমরা যে কোনো একটা ফ্যামিলি বা গত কারণে শ্রেয়া সুইসাইড করে, তাকে তড়িঝড়ি ভাবে হসপিটালে আনলে সেখানে মৃত বলে ঘোষণা করে। দেখতে পাই আইসিইউ থেকে যখন সব ডাক্তাররা সবাই যখন বেরিয়ে গেছিল, সে শ্রেয়ার হাতটা নিয়ে মুখে বারবার ঘষছিল, মানে সেই শ্রেয়াকে খুবই চাইতো, আজ পায়নি বলে তার আফসোস। কিন্তু সেইখান থেকে দেখতে পাই তার বডিটা যখন সেই মর্গের দিকে নিয়ে যাওয়া হয়, যে রুমে রাখা হয়েছিল, যে মর্গের যে লোকটা সে নিয়ে যাওয়ার পরে বডিটা সে দেখতে পাই সে একটু ড্রিঙ্ক করে নেয়। আর শ্রেয়াকে দেখার পর তার উত্তেজিতটা আটকাতে পারেনি। তারপরে দেখতে পাই সে কিছুক্ষণের জন্য তার সাথে ইন্টিমেট হয়। তারপরে সে যখন ওখান থেকে বেরিয়ে যায়, দেখতে পাই দিলীপ তাদের রুম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আসছিল। সেই মর্গের লোকটা দিলীপকে ডাকে, তারপরে দিলীপকে বলে যে আমি জানি তুমি একে চাইতে, তুমি একে ভালোবাসতে, তোমার নিজের মধ্যে যদি কোনো চাহিদা থাকে মিটিয়ে নাও, আজকের কেউ বলবে না, কারণ সে সেই ডেড বডির সাথে ইন্টিমেট হওয়ার কথা বলেছিল আর তাকে একটু মদও দিয়েছিল। যদি তোমার ভয় লাগে তাহলে এটা খেয়ে নিও, দেখবে ভয় আর তোমার মধ্যে কাজ করবে না। তারপরে দেখতে পাই দিলীপ সেখানে ওটা ইন্টিমেটের কাজ করছিল আর অন্যদিকে সে পাহারা দিচ্ছিল। কিন্তু এই যে নার্স যে গল্প বলছে, সে তখনই পাশ থেকে যেতে গিয়ে
কিছু একটা বুঝতে পারে। তারপর আস্তে আস্তে দেখতে পাই সেই মর্গের পিছন থেকে জানলা থেকে দেখলে সে অবাক হয়ে যায় যে দিলীপ একটা মৃত বডির সাথে ইন্টিমেট হচ্ছে। এই ঘটনাটা দেখলে তাড়াহুড়ো করে সে পালাতে গেলে সেখান থেকে দিলীপ বেরিয়ে আসে। দিলীপ তার পিছু নিতে থাকে। তাড়াহুড়ো করে সে সব জায়গায় হসপিটালের ভিতরে ঢুকে সব কথাগুলো তাদেরকে খুলে বলে। আর সেখান থেকে দিলীপকে সাসপেন্ড করে বাইরে বের করে দেওয়া হয়। তাকে একটা সাইকো হসপিটালে ভর্তি করে দেওয়া হয় ডাক্তারেতে। এই সব ঘটনাগুলো যখন ইন্সপেক্টরকে আর ডাক্তারকে বললো তখন ইন্সপেক্টর বলে এর কি কোনো চিকিৎসা হয় না? তখন ডাক্তারবাবু বলে এর আজ পর্যন্ত কোনো চিকিৎসা নেই। অ্যাকচুয়াল ওর মধ্যে একটা খিদে আছে, যেটা ওটা সেক্সুয়াল খিদে, যে কিনা মৃত বডির সাথেই সেই ইন্টিমেট হওয়ার তার মধ্যে খিদে, একটা নেশা। এই ওর মধ্যে সামনের ব্যক্তিটা মরে গেছে কি জ্যান্ত আছে সেটা কোনো ফ্যাক্ট না। সে চায় সামনের ব্যক্তিরা জানো ও যে কাজ করবে সেই কাজে যেন বাধা না দেয়, তাই জন্য সে তাদেরকে মেরে ফেলে, তারপরে তার সাথে ইন্টিমেট হয়। ইন্সপেক্টর ব্যাটারির কাছে একটা কল আসে তার অফিস থেকে। সেখানে বলতে পারে দিবিয়ার কলটা সে ট্র্যাক করতে পেরেছে, সে জানতে পেরেছে দিবিয়া এখন কোন জায়গায় আছে। তারপরে সে তাকে ডিটেলসটা দেয়। অন্যদিকে দেখতে পাই তার মেয়েকে একটা গাড়ির ভেতরে আটকে রাখা হয়েছে। আর তার অন্যদিকে দিবিয়া এখন একটা ঘরের মধ্যে আছে যেখানে শুধু মানুষের লাশের টুকরো চিহ্ন পড়ে আছে। তারপরেই সেখান থেকে সিনটা ঘুরে চলে যায় সেই ফিনান্সের অফিসারের কাছে, যেখানে রেখা যাওয়ার পরে রেড করার পরে সেই ফিনান্সের অফিসারকে একটা গুলি মারে, তার মেয়েকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে তাকে একটা ধমকি দেওয়ার পরে। অন্যদিকে আমরা দেখতে পাই দিবিয়া কোন রকম ভাবে একটা ছুরি হাতে পায়, সেটা দিয়ে তারকে আর হাত বাঁধা ছিল, সে হাত বাঁধাটা খোলে, সেখান থেকে সে পালানোর চেষ্টা করে, সেখান থেকে সে পালাতে সক্ষম হয়ে যায়। আর অন্যদিকে দেখতে পাই সেই দিলীপকে যে নার্স দেখাশোনা করছিল সেই নার্স দিলীপের কাছে আবারও ট্রিটমেন্টের জন্য গেলে সেখানে সে নার্সকে মারার পর দিলীপ সেখান থেকে বেরিয়ে যায়। একদিকে হসপিটাল থেকে পালিয়ে যায় দিলীপ, অন্যদিকে তার বাংলো বাড়ি থেকে দিবিয়াও পালাতে সক্ষম হয়। পুলিশ অফিসার ব্যাটারি সেই জায়গাটা গেলে সেই রুমের মধ্যে সে খোঁজ পেয়ে ট্রাক করে গেলে সেখানে দেখতে পায় না দিবিয়াকে। অলরেডি সেখান থেকে দিবিয়া বেরিয়ে গেছিল। একটা বয়স্ক ভদ্রমহিলা আর একটা দাদুর একটা শপ ছিল ওষুধের, সেই শপের কাছে দিবিয়া কোন রকম ভাবে এসে বলে আমাকে বাঁচাও, ওই একটা লোক কিলার আমাকে মারতে আসছে। দিবিয়া সেই সব থেকে পুলিশ কন্ট্রোল রুমে কল করে তার ডিটেলসটা বলে দেয়, সে যে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে আর সেই ওষুধের দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দেয়। পুলিশ কর্মী তার ফোর্স নিয়ে সেই জায়গাটা আসছিল, কিন্তু হঠাৎ দেখতে পাই তাদের শপে একটা লোক আসে। সে লোকটা ছিল দিলীপ, কারণ দিলীপও জখম হয়ে গেছিল, সে সেখানে কিছু মেডিসিন নিতে এসেছিল। তারপরেই মেডিসিনটা নিতেই না নিতে সেই জায়গাটা পুলিশ কন্ট্রোল থেকে কল করা হয়। ওই ভদ্র মহিলাকে কল করলে বলা হয় তোমার কাছে যে মেয়েটি আছে সে তাকে তুমি ঠিকঠাক ভাবে সংরক্ষিত ভাবে রেখো। ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করে দিলীপ যে মেয়ে বলছি রে কিসের মেয়ে? সে বলে আমাদের আশপাশে কোনো নাকি কিলার এসছে আর একটা মেয়েকে সে মারার চেষ্টা করছে, সেই মেয়েটি আমাদের ঘরে বসে আছে। এই ঘটনাটা বললেই দিলীপ বুঝে যায় আর দিলীপ সেই ভদ্র মহিলাকে হাতুড়ি দিয়ে ওখানে মেরে দেয়। আর তারপরেই তাদের রুমের ভিতরে ঢুকে সেখানে দিবিয়াকে মারার চেষ্টা করে, কিন্তু সেইখানে সেই বয়স্ক লোকটা এসে তাকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করলে সে বাঁচাতে পারে না। এই মোমেন্টে চলে আসে পুলিশ কর্মী ব্যাটারি আর তার পুরো সহকর্মী। সেখানে সেটা ভাঙার পর ফায়ারিং করে কোন রকমের দরজার শাটার ভেঙে ভিতরে ঢুকে সে কিলারকে মারতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু দেখতে পায় দিবিয়াও সেখান থেকে পালায়। তার পিছু করতে করতে সে কিলারও যায়, আর কিলারের পিছু মানে কিলার বলতে দিলীপ, আর দিলীপের পিছু করতে করতে ব্যাটারিও যাচ্ছিল, ইন্সপেক্টর ব্যাটারি। তারপরে তারা একটা গিয়ে একটা কবরস্থানের জায়গায় পৌঁছায় যেখানে দিবিয়া লুকিয়ে ছিল, কিন্তু সেখান থেকেও তাকে টেনে বার করা হয়। তারপরে দেখতে পাই একরকম ভাবে পুলিশ কর্মী আর সেই দিলীপের মধ্যে ভালোই মারপিট হয়, আর সেখানে তাকে কোনো রকম ভাবে হেল্প করার পর মাথায় একটা আঘাত করে দিবিয়া, একটা কিছু দিয়ে আঘাত করলে সেখানটায় দিলীপ মারা যায়। খুব কষ্ট করে তাকে মারলে সেখান থেকে দেখতে পাই সিন ঘুরে চলে যায়। দীর্ঘ 6 মাস পর দেখানো হয় সেই ইন্সপেক্টর ব্যাটারি আর সেই দিবিয়ার মেয়েকে নিয়ে মানে দিয়াকে নিয়ে গাড়িতে করে এসেছিল, আর দিবিয়াকে একটা চাকরি দিয়েছিল সেই ব্যাটারি, তাদের পুলিশ কর্মী হিসেবে তাদের পদে নিযুক্ত করেছিল, তাকে একটা পুলিশের চাকরি দিয়েছিল। আর তাকে বলে তুমি আজকের দিনটার কথা ভুলো না, কারণ আজকের দিনে তোমার স্বামী মারা গেছিল, আর তোমার এই আজকের দিনে তোমার মেয়ে যেন কোনোদিনও না জানতে পারে যে আজকের দিনে তোমার স্বামী মারা গেছিল ওই জন্মদিনে তোমার, তো তুমি আজকের দিনটা এমন ভাবেই পালন করো যাতে তোমার মেয়ে কোনোদিনও জানতে না পারে। এইভাবে বলে সেই পুলিশ কর্মী তাকে বোঝায়। তারপরে দেখতে পাই সেই মা আর মেয়ে বেশ ভালোভাবেই দিন কাটায়, আর মুভিটি এখানে এন্ড হয়।